আজকে বলি আমি গরমের ছুটিতে কি কি পড়লাম। আপনাদের আমি বলেছিলাম যে কি কি বই আমি পড়বো ভেবেছি, কিন্তু দুর্ভাগ্যবশত সব বই পড়ে উঠতে পারিনি প্রতিবারের মতোই। কারণ আমি লিস্ট অনেক লম্বা করে রাখি, কিন্তু সেগুলো পূরণ হয় না। কোনো না কোনো কাজ চলে আসে, প্রতিবারই সেরকমই হয়, এবারও তাই হয়েছে। কিছু কাজের জন্য আমার পুরো বইগুলো পড়া হয়নি, এবং দুর্ভাগ্যবশত বেশ কিছুদিন ধরে আমি বই হাতে দিতে পারিনি। মানে হয়তো টুকটাক দু একটা গল্প পড়েছি, কিন্তু একটানা বসে কিছু পড়া সেরকম আমার হয়নি। তো উম, যে বইগুলো পড়েছি সেগুলো সম্পর্কে আমি টুকটাক বলে নিই। প্রথম যে বইটা পড়েছিলাম সেটা হচ্ছে নাস্তিক পণ্ডিতের ভিটা, যার রিভিউ আমি আগেই দিয়েছি, আপনারা চেক করে নিতে পারেন। এই বইটা পড়তে আমার বেশ কিছুটা সময় লেগেছিল। পরের বইটা হলো কলকাতা কসাইখানা, সৌরভ চক্রবর্তীর লেখা। এই বইটা লেখা হয়েছে 1946-এর দাঙ্গার প্রেক্ষাপটে। 1946-এর যে দাঙ্গাটা হয়েছিল সেটার পেছনে কারা ছিল, কি ছিল মূল কারণ, সেই সময়ের কিছু তথ্য, বেশ ভালো কিছু তথ্য রয়েছে। এবং তার সঙ্গে রয়েছে কিছু মানুষের জীবন, যেখানে আমরা পাবো একজন মানুষকে যে বিদেশ থেকে এসেছে, তার পূর্বপুরুষের কিছু তথ্য জানতে, কিছু ঘটনা জানতে, সে সময় কি ঘটেছিল তার আসল তথ্যগুলো জানতে। এবং এখানেও ভারতেও কিছু মানুষ রয়েছে যারা জানতে চায় তার পূর্ব পরিচয় কি, সে কোন বংশের, সে কোন ধর্মের, এই সমস্ত কিছু জানতে চায়। তো এই নিয়ে রয়েছে পুরো বইটা। এবং আমার মনে হচ্ছে এখানে তথ্যটা বেশি রয়েছে, উপন্যাস হলে উপন্যাসের তুলনায় তথ্যটা বেশি, বেশ ভালো, খারাপ নয়, পড়তে পারেন একবার। মানে কিছু তথ্য জানার জন্য পড়া যেতে পারে। আর পরের বইটা হচ্ছে বিশ্বের বাসা, শুভ মানুষ ঘোষের লেখা। এই বইটায় আমরা একজন উকিলকে পাবো যে দাম্পত্য জীবনে মোটেই খুশি নয়, এবং তার কাছে একজন কেস নিয়ে এসেছেন ডিভোর্সের, তিনিও অখুশি তার দাম্পত্য জীবনে, তিনি একজন মহিলা। তো ধীরে ধীরে এই উকিলের সঙ্গে সেই মহিলার ঘনিষ্ঠতা বাড়ে, এবং তাদের শেষ পরিণতি কি হবে সেটাই দেখা। এবং এই উকিলের বাড়ির নাম হচ্ছে আকাশের বাসা, কিন্তু সেই আকাশের বাসা কিভাবে বিষের বাসা হয়ে গেছিল সেটা নিয়েই হচ্ছে গল্পটা। আরো অনেক চরিত্র রয়েছে। পরের যে বইটা হলো সেটা হলো ইন্দ্রনীল সান্যালের লেখা ক্যালাইডোস্কোপ। এটা বেশ একটা ক্রাইম যুক্ত একটা বই। আমার খুব ভালো লেগেছে বইটা পড়ে, কারণ এখানে এই মানে অল্প কয়েকটা পাতার মধ্যে বেশ কিছু চরিত্র দেখানো হয়েছে, এবং প্রত্যেকটা চরিত্র সম্পর্কে খুব সুন্দরভাবে বর্ণনা দেওয়া হয়েছে। তো ক্যালাইডোস্কোপ হচ্ছে একটা কফি শপ বলতে পারে, যেটা একটা পুরোনো হেরিটেজ হাউসের একটা তলায় রয়েছে। এই হেরিটেজ হাউসটাকে ঘিরেই হচ্ছে পুরো গল্পটা। হেরিটেজ হাউসের যারা মালিক তারাও এখানেই থাকে একটা তলায়, এবং আরো কিছু কিছু দোকান রয়েছে, কিছু অফিস রয়েছে। তো ক্যালাইডোস্কোপের যিনি কর্ণধার রয়েছেন, তিনি চান একটা গ্রামের কিছু জমি দখল করে বা অধিকার করে নিয়ে সেখানে তার বিজনেসটাকে বাড়াতে। তো সেই ক্যালাইডোস্কোপের সেন্টারই রয়েছে এই পুরোনো হেরিটেজ হাউসে, যেখানে এই এক লেখকের বই প্রকাশ করা হয়, উদ্বোধন করা হয়, এবং এই লেখকের সঙ্গেই পরিচয় করে সেই গ্রামের, মানে যে গ্রামকে দখল করা হবে সেই গ্রামেরই একজন শিক্ষক। তো তার সঙ্গে পরিচয় হয়, এবং সে তাকে ইনভাইট করে তার গ্রামে যাওয়ার জন্য। সেই গ্রামে গিয়ে লেখক জানতে পারে আসল ঘটনা কি, এবং জানার পরে তার ইচ্ছে করে যে এই কোনোভাবেই এই ক্যালাইডোস্কোপকে শেষ করতে হবে। এদিকে যে হেরিটেজ হাউসের যে মালিক, তারাও চাইছেন কোনোভাবে এই হেরিটেজ হাউসটার পেছন থেকে তারা যেন রেহাই পান, এবং কোনো মতে টাকা আসে তাদের হাতে। কারণ তারা এটাকে মেনটেনেন্সও করতে পারছেন না, আবার তারা এটাকে রাখতেও পারছেন না, ফেলতেও পারছেন না, এরকম একটা পরিস্থিতি। কি হবে শেষ পর্যন্ত, ক্যালাইডোস্কোপের পরিণতি কি হবে, বিল্ডিংটার পরিণতি কি হবে, এই যে এত চরিত্র রয়েছে তাদের কি পরিণতি হবে। আরো খুব সুন্দর সুন্দর চরিত্র রয়েছে, মানে একটা বইয়ের মধ্যে এত চরিত্র এবং এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, আমার খুবই ভালো লেগেছে বইটা পড়ে। বইটা অবশ্যই পড়বেন। পরবর্তী বইটা হচ্ছে সরঞ্জিৎ চক্রবর্তীর লেখা হেমযুগ। সরঞ্জিৎ চক্রবর্তীর লেখা বই আমি খুব একটা পড়িনি, এটা বহুদিন পর আমি পড়লাম, বেশ ভালো লেগেছে, বেশ একটা টুইস্ট রয়েছে। তো এখানে পুরো গল্পটা হচ্ছে পাহাড়কে কেন্দ্র করে, যেটা আমার খুব ভালো লেগেছে। পাহাড়ের কিছু সুন্দর বর্ণনা রয়েছে। তো এই পাহাড়েই রয়েছেন নিরিবিলিতে এক লেখক, যিনি খুব নামকরা, এবং তারই অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে এসেছে শহর থেকে এক ছেলে। আহ তো সে তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে হলেও সে বাড়িরও কাজকর্ম করে। এই লেখকের আবার অল্প বয়স্ক একজন স্ত্রী রয়েছেন, যিনি তার দ্বিতীয় স্ত্রী, এবং তার প্রথম স্ত্রী মারা গেছেন, যদিও তার এই দ্বিতীয় স্ত্রীর সঙ্গে সম্পর্ক প্রথম স্ত্রী থাকাকালীনই। তো সেই প্রথম স্ত্রীর এক মেয়েও রয়েছে, যাকে নিয়ে লেখক খুব সেন্সিটিভ, এবং তিনি তার মেয়েকে নিয়ে খুব সমস্যাতেও রয়েছেন, কারণ মেয়ে বিভিন্ন ট্রমার মধ্যে দিয়ে গিয়েছে, এবং সে কিছুটা মেন্টালি আনস্টেবল বলা যেতে পারে তাকে। তো তাছাড়া তার এক দাদার মেয়ে রয়েছে, বাসু, যাকে আমার খুব ভালো লেগেছে, মানে একমাত্র তাকে আমার সুস্থ মনে হয়েছে পুরো গল্পে। তো এই নিয়ে হচ্ছে গল্পটা। এবার হচ্ছে এখানে কিছু চরিত্রের আগমন ঘটে, যাতে দেখা যায় যে লেখকের দ্বিতীয় স্ত্রীর সঙ্গে নতুন করে সম্পর্ক তৈরি হচ্ছে, এবং তাদের
সে পালানোর প্ল্যান করছে, এই সমস্ত মিলে একটা গল্পটা। খারাপ লাগেনি, ভালোই লেগেছে, বেশ টুইস্ট হয়েছে। পরের যে বইটা সেটা হচ্ছে দোয়েল সাঁকো। এটা আমার ভালো লাগেনি। কার ভালো লেগেছে আমাকে অবশ্যই জানাবেন। দোয়েল সাঁকোটা আমার মনে হচ্ছে বড্ড বেশি টানা হয়েছে। মানে এক মেয়ে যে ছোট থেকে একজনকে ভালোবাসে, তাদের পারিবারিক সম্পর্কও রয়েছে, পরিবারে আসা যাওয়া রয়েছে, কিন্তু ছেলেটা সারা জীবন ধরে মানে ছোট থেকেই ভেবে এসেছে যে তাকে কিছু করতে হবে, অনেক কিছু করতে হবে। তার একটা ট্রমা রয়েছে তার বাবাকে ঘিরে। তো তার বাবা মারা গিয়েছেন এবং মানে মার্ডার হয়েছেন। তো সেই নিয়ে একটা টেনে হিচড়ে একটা আমার মনে হয়েছে করা হয়েছে। আমার খুব একটা ভালো লাগেনি দোয়েল সাঁকোটা। আমি জানি অনেকের ভালো লাগতে পারে, যাদের ভালো লেগেছে তারা অবশ্যই জানাবেন। আমার ভালো লাগেনি। এরপরে যে বইটা বলবো, যেটা অবশ্যই পড়বেন যারা প্রেমের বই পড়তে বা প্রেমের উপন্যাস পড়তে পছন্দ করেন তাদেরকে, সুকান্ত গঙ্গোপাধ্যায়ের লেখা তিস্তা যাবে। যদিও নামটা তিস্তা যাবেই, মানে তিস্তাকে কেন্দ্র করে, কিন্তু এই বইয়ে আরো কিছু চরিত্র রয়েছে যেগুলোকে আমার খুব ভালো লেগেছে, যেমন পরাগ, যেমন দুর্বা। পরাগ যে একজন অত্যন্ত বিবেক সম্পন্ন বা যার মধ্যে বিবেক বোধ রয়েছে, যে মানুষকে সাহায্য করতে পছন্দ করে, এরকম একজন মানুষ, যে হচ্ছে তিস্তার প্রেমিক। তিস্তার সঙ্গে সম্পর্কে থাকাকালীন তিস্তা অন্তঃসত্ত্বা হয়ে পড়ে এবং পরাগ চায় সে বাচ্চা ভূমিষ্ঠ হোক এবং সে তাকে স্বীকৃতি দিতে চায়। কিন্তু তিস্তা তার কেরিয়ার নিয়ে যথেষ্ট সচেতন, কারণ সে প্রথম থেকেই আহ তার কেরিয়ারকে প্রথম প্রায়োরিটি হিসেবে বেছে নিয়েছে এবং সে চায় যে তার কেরিয়ার আগে, তাই বাচ্চাকে ভূমিষ্ঠ করতে চায় না। এই নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য হয় এবং তাদের মধ্যে সম্পর্কে চিড় ধরে। তো সেই সময়ে তিস্তার জীবনে আগমন ঘটে যোগব্রত, যে হচ্ছে তিস্তার বাবার স্টুডেন্ট। এদিকে পরাগের জীবনে খুব মানে নাটক বহুল ভাবে তার জীবনে আবির্ভাব ঘটে দুর্বার। দুর্বার ভাই যে হচ্ছে মানসিক ভাবে অসুস্থ, তাকে একদিন পরাগ ট্রেনের মধ্যে পায় এবং সেখান থেকে খোঁজ করতে গিয়ে তার সঙ্গে দুর্বা ও দুর্বার মায়ের পরিচয় ঘটে। পরবর্তীতে দুর্বার সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে এবং এই যে একটা চার কোণা প্রেম বলতে পারেন, তিন কোণা প্রেম বলতে পারেন, এই যে নানা রকম জটিল যে সম্পর্ক, শেষ পরিণতি কি হবে সেটাই হচ্ছে দেখার। তো এই বইটা আমার দারুণ লেগেছে। তো এই বইগুলো আমি পড়েছি, আপনাদের আমি জানালাম। অনেকদিন ধরে জানানো হচ্ছিল না কি কি পড়া হলো। বাকি বইগুলোর মধ্যে আমি অনেকদিন ধরে পড়ার চেষ্টা করছি, সেটা হচ্ছে ইতিহাস কথা বলে, নিহার রঞ্জন গুপ্ত লেখা। অনেকে রিভিউও চেয়েছেন, আমি রিভিউ দেব। কিছু পাতা পড়েছি এবং কিছু কাজের জন্য বাকি পড়া আটকে আছে। পড়া শেষ হলে রিভিউ আসছে। ধন্যবাদ।